এই যে চা দিয়ে শুরু করলাম। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন ভাবি, আজকে ঘুম থেকে উঠে এই দেখো দুজনের চা দিয়ে শুরু করলাম। ওরা এখনো ঘুম থেকে ওঠেনি, আজকে শনিবার। চা খেতে খেতে দিনটা শুরু করি। সুপ্রভাত। আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। আমি আজকে আর সকালে বাইরে যাইনি, এখনো জানি না যেতে পারবো কিনা। আর চা দিয়ে দিনটা শুরু করলাম, দেখতেই পেলে। এবার সারাদিন পরপর পরপর চলবে, যতই গরম হোক আর যতই রোদ হোক আর যতই যাই হোক। সে ঘুম থেকে উঠে যে একটুখানি মেঘলা দেখবো বা একটু বৃষ্টি দেখবো সেই আশা আর নেই। এইভাবেই চলছে, প্রায় 1 মাস ধরে এইভাবেই চলছে। এক রকম রোদ, এক রকম গরম, কিন্তু আমাদের কাজ পরপর পরপর আমাদের করে যেতেই হবে। এর মধ্যে আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এইভাবেই ব্লগটা শুরু করলাম, তার কারণ আজকে বাইরে আমি আর যেতে পারলাম না, এতটাই রোদ। দেখতে থাকো সারাদিন কি কি করি। চা দিয়ে শুরু করলাম, এবার পরপর পরপর সব কিছু চলবে। পরপর চলতেই থাকলো, যতই গরম বলো আর যতই যা বলো, ধাপ বাই ধাপ চলতে থাকবে। তা টগরি রান্না করে দিয়ে চলে গেছে। আমরা চা খেয়ে ঘরের কাজগুলো কিছুটা করছিলাম, বিছানা টিছানাগুলো গোছানো, এইগুলো করছিলাম, কাছাকাছি কিছু করছিলাম। তারপরে টগরি রান্না করে দিয়ে চলে যাওয়ার পরে আবার ভেতরে এসে আমি একটা সবজি মানে ডালের বড়া দিয়ে একটু রসা করব। তাই আমি বললাম তুমি জোগাড় করে রেখে যাও, আমি ওটা করে নেব। ও সেটা জোগাড় করে রেখে গিয়েছিল, কিন্তু ডালটা আমি বেটেই রেখেছিলাম আগের দিন, সেই কারণে বড়াটা ভাজা খুব সুবিধা হলো, তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। তা আজকে শনিবার, আমি যদিও এগুলো খাবো না, কিন্তু ওরা তো খাবে, ওদের জন্য করি। আর একই জিনিস রোজ রোজ আর ভালো লাগছে না। এই পটল আলু, মিষ্টি কুমড়ো, ডাঁটা, পুঁই ডাঁটা, এই সমস্ত জিনিসের লাউ, একই সবজি যখনই যেটা হোক, গরমের সময়ও তাই, শীতের সময়ও তাই। একভাবে একটানা খেতে খেতে যখন একঘেয়ে হয়ে যায়, তখন মনে হয় একটু অন্যরকম খাবার কিছু হলে ভালো হয়। আর এই পরিস্থিতিতে কিছু সেরকম জোরালো কোনো খাবার, মানে এই যে পেঁয়াজ রসুন বা হ্যান ত্যান এই সমস্ত দিয়ে খাওয়া, বা মাংস টাংস খাওয়া, বা একটু অন্যরকম মুখরোচক কিছু তো খাওয়া যাচ্ছে না। হালকা পাতলার ওপরে যেটুকু খাওয়া যায় আর কি, সেইটুকুই খেতে হচ্ছে। তো সেটুকুর মধ্যে থেকে একটু পরিবর্তন নিয়ে এসে রান্না করতে হচ্ছে। তাই আমি আজকে ভাবলাম যে ডালের বড়াটাই করি, এটা দিয়েই খাওয়াটা ভালো হবে ওদের। ডালের বড়া, টগরি তো যা রান্না করে দিয়ে গেছে সেগুলো দেখিয়ে দেবো তোমাদেরকে। আর আমি শুধু এই ডালের বড়া দিয়ে রসাটা করলাম। তা কি কয়েকটা বড়া আমি আগের দিন ভেজেছিলাম, মানে পেঁয়াজ ছাড়াই ভেজেছিলাম। তা সেগুলো একটু বড় বড় হয়েছিল, তা বড় ছিল বলে ভাজাটা ভেতরটা খুব ভালো ভাজা হয়েছিল না, একটু কাঁচা কাঁচা ছিল। সেগুলোকে খুন্তি দিয়ে কাটলাম, কেটে মাঝখান থেকে অর্ধেক করে আবার ভেজে নিলাম, যাতে মানে ভালো ভাজাটা হয়ে যায়, তাহলে ঝোলের মধ্যে দিলে ভালো লাগবে। তা এটা রসাটা যখন করি, ঝোলটা তখন অনেকটা জল দিয়েছিলাম। অনেকটা জল দেওয়ার পরও জলটা পুরো টেনে নিয়েছিল। বুবাই খেতে বসে বলছে যে ঝোল কই, আমি ঝোল সব টেনে নিয়েছে। অতটা ঝোল দিয়েছিলাম তাও, মানে জল দিয়েছিলাম তাও টেনে নিয়েছে। অনেকটা জল দিয়েছিলাম, দেখলে তো তোমরা দেখতে পাবে, দেখো কতটা জল দিয়েছি, তাও টেনে নিয়েছে। কিছু করার নেই। পরে রাত্রে আবার সেটাকে আরেকটু জল দিয়ে ফুটিয়েছিলাম, যাতে ঝোলটা একটু না কমে। কিন্তু এই বড়ার নিয়মই এরকম, আমি দেখেছি যতই জল দেওয়া হোক তাও সেই টেনে নেয়। একটু পরে দিলে হয়তো টানে কম, মানে গরম না, একটু ঝোলটা যদি ঠান্ডা অবস্থায় দেওয়া হয় তাহলে টানে মনে হয় কম, জানি না, দিয়ে কখনো দেখিনি। তা প্রথমে বড়াগুলো ভেজে নিয়ে তারপরে আলুগুলো ভেজে একটু জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে তেলে 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে নিয়ে আর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভেজে তারপরে জিরে আর আদার গুঁড়োটা পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ টমেটোটা নাড়লাম, একটু লবণ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে টমেটোগুলো একটু নরম হয়ে গেল। তারপরে মশলাটা দিলাম। একটু নরম না হলে, শক্ত থাকলে মশলাটা দিলে কচকচ করবে, সেই কারণে একটু লবণ দিয়ে ঢেকে দিলাম যাতে নরম হয়ে যায় টমেটোটা। তারপরে জিরে আদার গুঁড়োটা দিয়ে ওটাকে
মশলাটা কষে নিয়ে তারপরে আলুগুলো দিয়ে তার সঙ্গে তারপরে জল দিলাম। তো এইভাবেই আমি রান্নাগুলো করি, মশলা টশলা একটু কষে নিয়েই করি। সবাই এভাবেই রান্না করে আর আমিও এইভাবেই করি। আমার একটু মশলা কষতে টাইমটা বেশি লাগে, সেই কারণে রান্নাটা হতেও আমার সময় বেশি লাগে। মানে একটু টাইম নিয়ে মশলাটা কষি যাতে টেস্টটা ভালো হয়। আগে তো এসব কিছুই জানতাম না, কিভাবে মশলা কষবো, কিভাবে কি করব, এগুলো কিচ্ছু জানতাম না। তারপর আস্তে আস্তে সব কিছুই রান্না করতে করতে শিখে গেছি। মানে কোনো কিছু আলাদাভাবে যে হাতে ধরে শেখা বলতে সেসব কিছু নেই। তবে হ্যাঁ, মাঝে মাঝে বুয়ার বাবা বলতো, যেমন চিকেন বলো মাটন বলো, এগুলো বুয়ার বাবার কাছেই শিখেছি। আর যে কোনো মশলা কষে রান্না করা সেটা বুয়ার বাবাই আমাকে মানে বলে বলে দিত আর কি, এইভাবে মশলা কষো, এইভাবে এ করো, এগুলো বলে বলে দিত। তা শ্বশুরবাড়ির রান্না আর আমার বাবার বাড়ির রান্না পুরোই দুটো আলাদা, মানে দুটোই মানে সম্পূর্ণ আলাদা। তারপরে শ্বশুরবাড়ির সবজি খাওয়া দাওয়া একরকম ছিল, আর বাবার বাড়ির সবজি খাওয়া দাওয়া আর একরকম, দুটো পুরো আলাদা আলাদা রকম টেস্টে রান্না হতো। শ্বশুরবাড়িতে বেশিরভাগ ক্ষেত্রে ডাঁটাগুলো রান্না হতো বেশি, যেমন পুঁইয়ের ডাঁটা, শাকের ডাঁটা, সজনের ডাঁটা, কলমির শাক, এই ধরনের রান্নাগুলো। আর পালং শাকটা যেটা হতো, পালং শাকটা ডালের মধ্যে দিয়ে দিত, কলাইয়ের ডালের মধ্যে পালং শাক দিত। এটা আমি প্রথম শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি, বাবার বাড়িতে কোনো দিন খাইনি। তারপরে পুঁইয়ের ডাঁটা কেটে কলাইয়ের ডালের মধ্যে দিয়ে দিত, সেটাও আমি জীবনে কখনো খাইনি। আমি বাবার বাড়িতে পুঁইয়ের ডাঁটাই মানে খেয়েছি, কিন্তু পুঁইয়ের ডাঁটা রান্না করতো আমার মা, আমি খেতে পারতাম না, কারণ এতটাই ল্যালপ্যাল করতো, সেই জন্যে পুঁইয়ের ডাঁটাটা আমি একদমই খেতে পারতাম না। মানে সবজিগুলো, পুঁইয়ের ডাঁটার ভেতর থেকে সবজিগুলো তুলে তুলে খেতাম আলাদা করে, কিন্তু ডাঁটাগুলো খেতাম না, ডাঁটাগুলো মা বোন খেয়ে নিত। কিন্তু শ্বশুরবাড়িতে এসে কীরকম হলো, বাপের বাড়িতে আমি যেটা খাবো না সেটা খেলাম না, চাপ ছিল না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সেই ব্যাপারটা নাই। শ্বশুরবাড়ি কেউ নিজের বাড়ি ভাবতে হবে। এবার তারা যখন ওই ডাঁটার তরকারিটাই করছে, এবার আমি আমার জন্য আলাদা করে কি করব, সেই কারণে তখন আমি কি করতাম, ওই ডাঁটার সবজিগুলো যে ঝোলটা, সেটা মানে রসা টাইপের আর কি, পুরো একদম ঝোল না, এটা টেনে নেবে, যতটা ঝোল আছে ততটা পুরোটা মানে বেশিরভাগটাই টেনে নেবে, খুব সামান্য থাকবে। মোটামুটি রান্না হয়ে গেল। আমি একটু এখানে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এটা নিরামিষ করেই করা হলো, পেঁয়াজ রসুন কিছু দিলাম না, শুধু একটু আদা আর জিরে আর টমেটো, আর কিছু দিইনি। এই দিয়ে এটা রান্না করলাম, আর সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, আর কিছু দেবো না। আর খুব সামান্যই দিলাম, কারণ বুঝতেই পারছো পরিস্থিতি, এই সমস্ত বেশি খেয়ে গন্ডগোল হবে। তো যেটা বলছিলাম, পুঁইয়ের ডাঁটাটা আমি খেতাম না, আবার কলাইয়ের ডালও আমি খেতাম না। যেদিন পুঁইয়ের ডাঁটা দিয়ে কলাইয়ের ডাল হতো সেদিন আমার খুব মুশকিল হয়ে যেত, মানে খুব কষ্ট হতো। তার সঙ্গে অন্য যে সবজিটা থাকতো, শুধু সেই সবজিটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিতাম। ডাঁটা বা ডাল কোনোটাই যেহেতু আমি খেতাম না, কলাইয়ের ডাল আমি একদমই খাই না, সেই কারণে ডাঁটা আর ডাল, যেদিন ডাঁটা দিয়ে ডাল হতো সেদিন আমি শ্বশুরবাড়িতে ডালটা খেতেই পারতাম না, শুধু সবজি দিয়ে ভাত কটা খেতাম। তো এখন যেমন ভাত খাই না, মানে ভাতটা খেতে আমি আগাগোড়া কোনো দিনই ভালোবাসতাম না। আজকে দেখো আমাদের রান্না হলো আলু ভাজা, যেগুলো টগরি করে রেখে চলে গেছে, যেটা প্রতিদিনই হয় বলেছি। আর ডাল যেহেতু আছে সেই জন্য ডাল আর করা হলো না। আর এখানে হচ্ছে লাউ, বড়ি দিয়ে লাউ হয়েছে, আর এটা হচ্ছে মাছের ঝোল, চারাপোনা মাছের ঝোল, এটা লাউ, এখানে আলু ভাজা, ডাল আছে। আর এই মুসুরির ডালের বড়া ভেজে যে ঝোল, সেটা আমি করলাম। ঝোল মানে রসায় আর কি, একটা একটু মাখা মাখা হয়ে যাবে টেনে নিয়ে। এই পর্যন্ত রান্না হলো, এরপর আবার কি করি দেখো। এই মাছ নিয়ে আসলো, এগুলো কালকের জন্য, আজকে আর মাছ হবে না, কারণ আজকের মাছ আছে। আর এগুলো কালকের জন্য নিয়ে আসলো, কারণ এখন টগরি অনেক সকাল সকাল আসছে, এসে রান্না করে দিয়ে চলে যাচ্ছে, সেই কারণে আজকেই এনে রেখে দিল কালকের মাছ। আর কিছু আবার নিয়ে আসলো, সেগুলো দেখিয়ে দিই। এই যে এখানে নিয়ে আসলো দই, টক দই, শসা, আর এটার মধ্যে মিষ্টি আছে কটা, এখন যদি সকালে খাই। আর একটা তেল, ডাব সাবান, আর এটা সেন্সোডাইন পেস্ট,
এই দেখো সেন্সোডাইন পেস্ট, লবণ, জিরের গুঁড়ো, আর এখানে ছোলা। ছোলা ভেজাটা আমাদের এখন খুব খাওয়া হচ্ছে, দই, ছোলা ভেজা, শশা এগুলো খুব খাওয়া হচ্ছে, সেই জন্য এগুলো নিয়ে আসা হলো। হ্যাঁ, দেখলে রান্নাটা করলাম, এখন অনেক কাজ আছে, জামা কাপড় গোছানো, ভাঁজ করা, বহু কাজ আছে। তো সেই কাজগুলোর ফাঁকে একটু ছাতু শরবত খেয়ে নিচ্ছি, কারণ এই টাইমে আমি ঠান্ডায় চা খেতাম, কিন্তু এখন আর চা খাওয়া যাচ্ছে না, সেই জন্য ছাতু শরবতটা খেয়ে নিচ্ছি। এটা দিয়ে বেশ কিছুক্ষণ কেটে যাবে, তারপরে আবার কোনো একটু কিছু শরবত এইভাবে খেতে খেতে দিনটা কাটবে। আজকে শনিবার, অন্য কিছু খাবো না, দেখা যাক দুপুরে কি খাওয়া যায়। দেখতে থাকো তাহলে, আমি খেয়ে নিই। তো যেটা বলছিলাম, ভাতটা আমি কোনো দিনই খেতে ভালোবাসি না আগাগোড়ায়, ছোটোর থেকে। আমি সবজিটা খেতে ভালোবাসি, ফল খেতে ভালোবাসি, কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি, কিন্তু ভাত আমি কোনো দিন ভালোবাসি না। আবার রুটি যদি হয় তাহলে রুটির সঙ্গে মিষ্টি জাতীয় কিছু জিনিস না থাকলে রুটি খেতে পারি না। দুধ দিয়ে বলো আমি খেয়ে নেব রুটি, কিন্তু বা দই দিয়ে, চিনি দিয়ে, মিষ্টি দিয়ে, এই সমস্ত দিয়ে রুটি খাবো, কিন্তু সবজি দিয়ে রুটি আমি কোনো দিন খেতে পারি না। এবার শ্বশুর বাড়িতে গিয়ে ওদের বাড়িতে, মানে ওই বাড়িতে গরু ছিল, দুধ ছিল, কিন্তু দুধ দিয়ে মেখে রুটি ওরা কেউ খেত না। দুধটা আলাদা খেত, সবজি দিয়ে রুটি খেত, আর দুধটা পরে আলাদা বাটিতে করে খেত। দুধে ওরা কখনো চিনি দিত না, আর আমরা বাবার বাড়িতে খেয়ে এসেছি, দুধে চিনি ছাড়া দুধ কখনো খেতে পারিনি। তা এই সমস্ত বিভিন্ন ব্যাপার, যেগুলো আলাদা আলাদা ব্যাপার, যেটা বলছিলাম পুঁইয়ের ডাঁটার কথাটা, সে যেদিন হয়তো কলাইয়ের ডাল দিয়ে পুঁইয়ের ডাঁটাটা হতো, সেদিন কিন্তু আমি আর কলাইয়ের ডাল বা পুঁইয়ের ডাঁটা কোনোটাই খেতে পারতাম না। ওই যে সবজিটা আলাদাভাবে রান্না হতো সেই সবজিটা, আর ওখানে আলাদাভাবে যে কোনো সেভাবে সবজি রান্না হতো প্রচুর, কিন্তু আমি যেভাবে বাড়িতে রান্না করতো আমার মা, সেভাবে কিন্তু ওখানে রান্না হতো না। আমার মা যেমন ঝিঙে পোস্ত করতো, পটল পোস্ত করতো, পটল দই পটল করতো, আলু পটলের তরকারি করতো, মানে এরকম বিভিন্ন টাইপের সবজি রান্না করতো। ওখানে গিয়ে দেখতাম যে ওই কলাইয়ের ডালের মধ্যে, শীতকালে কলাইয়ের ডালের মধ্যে পালং শাক, পুঁইয়ের ডাঁটা, তারপরে কাঁঠালের ঝাল। কাঁঠালটা আমরা যেমন এঁচোড়ের ডালনা করে খাই, ওরা কখনো এঁচোড়ের ডালনা খায়নি। আমি গিয়ে দেখেছি কোনো দিন এঁচোড়ের ডালনা যে পেঁয়াজ রসুন দিয়ে খায়, সেটা খায়নি। যখন ওটা বীজ হয়ে যেত কাঁঠালে, সেই বীজটা হতো, তখন সেই ভুতিগুলো ছাড়িয়ে জিরি করে কেটে সেটাকে কলাইয়ের ডাল ভেজে দিয়ে একদম ঘেঁটে দিয়ে রান্না করতো। তা সেটাই করতো। ওটা যখন মানে একটু একটু পাকার সময়টা আসতো, সেই সময় মানে ডাকর বলে যে সময়টাকে, সেই সময় কাঁঠালগুলো এইভাবে খেত। কিন্তু এঁচোড়টা যে আলাদাভাবে ওরকমভাবে রান্না করা, সেটা কখনো খাইনি। পোস্তর তরকারি কখনোই খাইনি, শ্বশুরবাড়িতে কখনো হয়নি। আমি যাওয়ার পর আস্তে আস্তে এগুলো টুকটুক করে হতে শুরু করলো। এখন সেগুলো গল্প কথা, কিন্তু ওইভাবেই মেনে নিতে হয়েছে, অনেক দিন ধরে ওইভাবে চলেছে। হঠাৎ করে গিয়ে তো কিছু পরিবর্তন করা যায় না, বা আমার ইচ্ছাটাও আমি প্রকাশ করতে পারবো না। তা আলাদাভাবে আমার জন্য কখনো কিছু হতো না, তাদের যেটা হতো সেটাই আমি খেতাম, ওইভাবেই দিন কেটেছে। কিন্তু আমার মনে হয় যেটা পছন্দের জিনিস তাকে আলাদাভাবে তাকে করতে দেওয়াটা উচিত, এটা আমার মনে হয়। কারণ তাদের যেহেতু সেটা পছন্দ, সেটা খাচ্ছে, তাই যে মেয়েটা নতুন আসছে তারও তো একটা খাবার ইচ্ছে অনিচ্ছে থাকে, তারও তো একটা খাবার ভালো লাগা থাকে, এটা খেতে ভালো লাগে, তার ওটা খেতে ভালো লাগে না, সেটা তো থাকে। সেই জিনিসটা বোঝা আমার মনে হয় প্রত্যেক বাড়িতে দরকার, প্রত্যেক শ্বশুরবাড়িতে প্রত্যেক মেয়েকে, মানে ছেলের বউকে এটা বোঝা দরকার, যে শ্বশুরবাড়িতে আসার পর ছেলের বউটা কী খেতে ভালোবাসে, বা কী খাবে, কোন জিনিসটা পছন্দ, কোন জিনিসটা খায় না, এটা একটু বোঝা দরকার। তাহলে পরে অনেক সমস্যাটা অনেক কম হয় খাবারের দিক থেকে। হয়তো রান্না সবই হচ্ছে সব রকম, কিন্তু সিস্টেমটা অন্যরকম বলে সে মেয়েটা খেতে পারছে না। তারপরে আর পুঁইয়ের ডাঁটাটা, হ্যাঁ পুঁইয়ের ডাঁটা যেটা বলছিলাম, এরা আবার খোসা ছাড়িয়ে রান্না যখন করতো তখন আমি খেতে পারতাম। তাই এইভাবে খেতে খেতে খাওয়া সব অভ্যাস হয়েছে, কিন্তু অনেক কিছুই খাওয়া অভ্যাস করতে পারিনি, যেমন কাঁঠালের ঝালটা এখনও অভ্যাস করতে পারিনি। এটা তারপরে এখানে আসার পর আমি নিজের মতো করে এটা ওটা সেটা, বাড়ি থেকে বেরিয়ে আসার পর আমি নিজের মতো করে এটা ওটা সেটা রান্না করতাম, তখন সেটা সেভাবে খেতাম। তো এইভাবেই চলতো। কিছু কিছু রান্না ভালো লাগতো, যেমন আমি বাপের বাড়িতে উচ্ছে ভাজাটা চাকা চাকা করেই খেয়েছি, কিন্তু উচ্ছে দিয়ে আলাদা করে যে আলু দিয়ে ভাজা, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে, সেটা কখনো খেয়েছিলাম না বাপের বাড়িতে, সেটা আবার শ্বশুরবাড়িতে এসে খেলাম, খেয়ে দেখলাম বেশ ভালোই লাগে। মুসুরির ডাল আমার বাপের বাড়িতে মানে শুধু পাঁচফোড়ন বা টমেটো বা আম এ সমস্ত দিয়েই হতো, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখলাম পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল। আমি আমার মাকে কখনো পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল রান্না করতে দেখিনি।
তো এরকম বিভিন্ন জিনিস হয়তো বাপের বাড়িতে একরকম থাকে, শ্বশুর বাড়িতে আর এক রকম হয়, এক এক রকম রান্না, এক এক রকম সব মিলিয়ে মিশিয়ে চলতে হয়। আর সেটাই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়, সেটা খেতে খেতেই আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। তারপর যখন নিজের হাতে আসে পুরোপুরি তখন অন্য রকম ব্যাপার, কিন্তু যতদিন নিজের হাতে না আসে ততদিন তাদের মতো করেই চলতে হয়। কিন্তু আমার মতে মনে হয় যে তাদের মতো করে চলবো, সব ঠিক আছে, কিন্তু তাদেরও একটু বোঝা উচিত যে যে মেয়েটা বাইরে থেকে আসছে সে তো একদম অন্য পরিবেশ থেকে অন্য খাবার দাবার খেয়ে অন্যভাবে মানুষ হয়ে এসেছে, তাহলে তাকে সেইভাবে বুঝে নেওয়াটা বাড়ির এতগুলো মানুষের অবশ্যই দরকার। এটা এটা আমার মনে হয়। আমি তাই বললাম, যদি এরকম বুঝে নিতে পারে তাহলে সমস্যা অনেক কম হয়। যে মেয়েটা আসে সে মেয়েটারও ভালো হয়, বাড়িতে যারা থাকে তাদেরও ভালো হয়, একটা বোঝাপড়া থাকে দুজনের মধ্যে, এই জিনিসটা ভালো লাগে। অনেকটা যে মেয়েটা আসছে তার দিক থেকে অনেকটা সুবিধা হয়। তা অনেক কথা বললাম কাজ করতে করতে, দেখো অনেক কাজ করে ফেললাম। বাসনগুলো এবার গুছিয়ে নিচ্ছি। এই বাসনগুলো আমি ভেবেছিলাম যে আগের দিন বিকেলে গুছিয়ে ফেলবো, কিন্তু এতটাই কষ্ট হচ্ছিল, আমি আর বিকেলে আর বাসন গোছাতে পারলাম না। আমি আর সেভাবে কিছু করিনি। সেই জন্য পরের দিন সব কাজ করে হয়ে যাওয়ার পর, চলে যাওয়ার পর আমি তারপর বাসনগুলো গুছিয়ে ফেললাম। তা বাসন গুছিয়ে তারপরে যেগুলো আর কি কয়েকটা বাসন আরও ছিল সেগুলো ধুয়ে টুয়ে বাসন গুছিয়ে তারপরে টিস্যুগুলোকে কেচে তারপরে আমি স্নান করতে গেলাম। তা এইরকম পরপর একটার পর একটা গুছিয়ে আমরা কাজগুলো করে যাই, আর এই সুন্দরভাবে গুছিয়ে কাজগুলো করি। আর যখন মনে হয় যে আজকে কি ভ্লগ দেব, আজকে কি করব, তখন আমাদের মাথায় ঠিক একটা পরপর ধাপ বাই ধাপ চিন্তা করে নিতে হয়। যেদিন সকাল থেকে ধরো ব্লগটা শুরু করি, সেদিন অনেক কিছু কাজ থাকে, পরপর সেই সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেদিন সকালের কাজগুলো হয়ে যায় তারপরে ব্লগটা শেয়ার করি, হয়তো সকালে শেয়ার করতে পারলাম না, শুরুটা একটু দেরিতে হয়ে গেল, তো 12টা 1টা বেজে গেল, তখন কি হয়, তখন আমাদের চিন্তা করতে হয়, বা বেশ খানিকটা চিন্তা করতে হয় যে আমি এবার কিভাবে ব্লগটাকে সাজাবো, আর এই ব্লগটা সাজানোটা তোমাদের কতটা ভালো লাগবে, এই রকম বিভিন্ন চিন্তা করে তারপর ব্লগটাকে তৈরি করতে হয়। যতটা সহজ মনে হয় কাজটা কিন্তু ততটা সহজ নয়। তো কাজ থাকলে সকাল থেকে শুরু করে দিলে পরপর সেই কাজগুলো করলে যতটা সহজভাবে করে নেওয়া যায়, হ্যাঁ টাইম হয়তো লাগে কিন্তু পরপর গুছিয়ে করা যায়। আর বললাম তো, যেদিন একটু দেরি হয়ে যায়, সময় পার হয়ে যায়, সেদিন একটু মুশকিল হয়ে যায় যে কিভাবে ব্লগটা সাজাবো। তখন ভাবনা চিন্তা করে, বিভিন্ন রকম ভাবনা চিন্তা করে তারপর সেই ব্লগটাকে আমরা সাজাই, পরপর ভেবে নিই যে এই জিনিসগুলো এখন বাকি আছে, আর এগুলো পরপর দিলে দেখতে ভালো লাগবে, আর তোমরা দেখবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো এইগুলো ভেবে নিয়ে আমরা তখন পরপর, আজকে যেমন কি হয়েছে এটা দেখো, এটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। টগরি চলে যাওয়ার পর থেকে আমি শুরু করে দিলাম, একদম সকালে চা থেকে শুরু করলাম, সেই জন্য তোমাদের চাটা দেখাতে পারলাম। তারপরে চায়ের পরে টগরি চলে গেল, তারপরে আমি রান্না যেটা আমি করব সেটা দেখাতে পারলাম, গ্যাসটা পরিষ্কার করে তার টিস্যুগুলো কাচা, বাসনগুলো গুছানো, এগুলো পরপর আমি দেখাতে পারলাম, দেখিয়ে একটা ভ্লগ তৈরি করতে পারলাম। কিন্তু এইগুলো যখন হয়ে যায়, এই কাজগুলো যখন পড়ে থাকে না, সম্পূর্ণটা হয়ে যায়, তখন আমাদের চিন্তাটা শুরু হয় যে এবার কিভাবে আমি ভ্লগটাকে সাজাবো। তখনই আমাদের ভাবনা চিন্তা করে সুন্দরভাবে একটা ভ্লগ সাজিয়ে তোমাদের সামনে দিতে হয়। কিন্তু তোমরা যখন সেই ভ্লগগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন আমরা বুঝতে পারি, তখন ভাবি যে না, ভ্লগটা হয়তো খুব সুন্দর হয়েছে বলেই তোমরা দেখছো আর ভালো ভালো কমেন্ট করছো। তা এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। তোমরা এইভাবে ভ্লগগুলো দেখো আর আমাদের ভালো ভালো কমেন্ট করো। প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই বলে নতুন নতুন ব্লগ করার আরও উৎসাহ পাই, নতুনভাবে ভাবনা চিন্তা করি, একই জিনিস বারবার ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। আর আমিও যখন এডিট করি বা পরে যখন পুরোটাকে সাজাই, তখন ভাবি যে এটা কি আমিই করলাম, সত্যিই তো খুব সুন্দর হয়েছে, এরকম মনে করি, এরকম মনে হয়। তা এইভাবে ব্লগগুলো সাজাই, কিন্তু তোমরাও এইভাবে দেখো, তোমরা এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করো, এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চলো। আর যারা দেখছো প্লিজ তাদের কাছে অনুরোধ, তারা সাবস্ক্রাইব করো,
প্লিজ, আমার সাবস্ক্রাইবার বেশি নয়, তোমরা দেখতেই পাচ্ছ খুব অল্প সাবস্ক্রাইবার। তোমরা একটু সাবস্ক্রাইব করো, শুধু দেখে ছেড়ে দিও না, সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর ব্লগগুলো দেখতে শুরু করো, ভালো করে পুরো ব্লগগুলো দেখো, স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমি তোমাদের যতটা সম্ভব ভালো দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকো, আশা করছি পরপর ভালোই লাগবে, খারাপ লাগবে না। প্লিজ আমার অনুরোধ তোমাদের কাছে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো একটা করে, তাহলে আরও খুশি হব। শুভ দুপুর। তোমরা দেখলে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম। এখন মানে যা যা করলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি স্নান করব, তারপরে বাকি যা কাজ আছে পরপর সেগুলো সারবো। আর কাজ বলতে সেরকম কিছু নেই, এখন স্নান, পুজো, খাওয়া আর একটু রেস্ট নেওয়া, তারপরে আবার সন্ধেবেলায়। তা আজকে এই পর্যন্তই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমরা দেখলে, যদি ভিডিওটা ভালো লাগে, ব্লগটা তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইবটা অবশ্যই করো। তোমাদের একটা করে সাবস্ক্রাইব, একটা করে লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা একটু পাশে থাকো, আমার পাশে থেকে এইভাবে যেমনভাবে সাপোর্ট করছো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কাছে দূরে নতুন পুরনো যত বন্ধু আছো সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই এইভাবে আমার পাশে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।